কেরালার কংগ্রেস পার্টির ইতিহাসে এটা একটা রেকর্ড গতি। আমরা সব প্রার্থীদের নাম ঘোষণা করি। এখন সিপিএমের শক্ত ঘাঁটিতে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। দলে গণতন্ত্র আছে। কংগ্রেস পার্টিতে একনায়কদের কোনো ভূমিকা নেই, বিশেষ করে কেরালায়। আমরা নেহরুবাদী বাম, আমরা প্রগতিশীল। ওরা কোনো বড় প্রকল্প শুরু করেনি। গত 12 মাস ধরে ভারতে মূল্যবৃদ্ধির নিরিখে কেরালা 1 নম্বরে। মুখ্যমন্ত্রীও খুব নিম্নমানের ভাষা ব্যবহার করছেন। মানুষ বিশ্বাস করে যে আমাদের একটি বিকল্প আছে। আমি গর্বিত হয়ে বলছি যে ভারতের ইতিহাসে কোনো বিরোধী পক্ষ এভাবে কাজ করেনি। আচ্ছা, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, আমি কি কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি? এখন আমি জিজ্ঞাসা করছি, তার কারণ হলো এলডিএফ এর একটি খুব স্পষ্ট মিস্টার পিনারাই, তিনি সর্বত্র আছেন। কিন্তু ইউডিএফকে একটি দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা এটা স্পষ্ট করেনি যে কে হতে চলেছে। তাহলে আপনি কি পরবর্তী মুখ্যমন্ত্রী? আপনি আমার চেয়ে অনেক বেশি সময় ধরে জাতীয় রাজনীতি দেখছেন। আপনি কংগ্রেসের সংস্কৃতি জানেন। কংগ্রেস এখন ভারতের কোথাও তাদের নেতা বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করছে না। উদাহরণস্বরূপ, কর্ণাটকে আমরা একটি চমৎকার ব্যবধানে জিতেছি। তেলেঙ্গানায় আমরা জিতেছি। আমরা নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছি। সিদ্দারামাইয়াজি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না। রেভান্ত রেড্ডিজি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না। এআইসিসির একটি পদ্ধতি আছে। তারা কিছু পর্যবেক্ষক পাঠাবে এবং তারা নির্বাচিত বিধায়কদের মতামত সংগ্রহ করবে। তারপর তারা একটি সিদ্ধান্ত নেবে। একটি দুর্বলতা হিসেবে দেখা হয়। এটা কি আপনাদের জন্য কিছুটা দুর্বলতা নয়? আপনি জানেন, কোনো নেতা নেই। যেহেতু আমাদের দল একটি জাতীয় দল, তাই জাতীয় স্তরে একটি পদ্ধতি আছে। আমি কিভাবে তার উপর মন্তব্য করতে পারি? অন্তত আপনি হাই কমান্ড বলেননি। হ্যাঁ 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 কিন্তু এলডিএফকে দেখে মনে হচ্ছে তারা শুরু থেকেই দ্রুত গতিতে নেমে পড়েছে। যেখানে ইউডিএফ সময় নিয়েছে, ঠিক সেই কারণে যা প্রণয় বলেছেন, যে নির্বাচন হওয়ার আগেই অনেক মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রয়েছে। আপনাদের সাংসদরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। আর সেটা কি আসলে আপনাদের প্রচারকে দুর্বল বা বিলম্বিত করেনি? কারণ আপনাদের কাছে খুব কম অন্তর্বর্তী সময় আছে, যার মাধ্যমে আপনারা জনগণকে আপনাদের বয়ান বলতে পারবেন যে কেন আপনারা 10 বছরের সরকারকে সরিয়ে একটি নতুন সরকার আনতে চান। এটা মিডিয়ার সৃষ্টি। আমি আপনাকে বিস্তারিত বলবো। আমরা একটি জোট, ইউডিএফ। আমরা আমাদের আসন নিজেদের মধ্যে ভাগ করেছি একটি ভিন্ন মতো নোটের মধ্যে। একটি ভিন্ন মতো নোট ছাড়া ইতিহাসে প্রথমবার ইউডিএফ সব আসন ভাগ করেছে। তারপর আমরা স্ক্রিনিং কমিটি এবং সিইসিতে যোগ দেওয়ার জন্য দিল্লি গিয়েছিলাম। এটাই কংগ্রেসের পদ্ধতি। প্রথম 24 ঘন্টা স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান সেখানে ছিলেন না। তিনি গুজরাটে ছিলেন, কারণ তার শরীর ভালো ছিল না। তিনি দিল্লিতে ফিরে আসেন। 24 ঘন্টার মধ্যে আমরা 55 জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। পরবর্তী আরও 24 ঘন্টার মধ্যে আমরা সমস্ত প্রার্থীর নাম ঘোষণা করেছি। কেরালার কংগ্রেস পার্টির ইতিহাসে এটি একটি রেকর্ড গতি। আমরা সমস্ত প্রার্থীর নাম ঘোষণা করি। অন্যদিকে যখন আমরা সমস্ত 140 জন প্রার্থীর নাম ঘোষণা করি, সমস্ত জোটসঙ্গীরা প্রার্থীদের নাম ঘোষণা করে, এলডিএফ তাদের সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করতে প্রস্তুত ছিল না। আপনি আমাকে একক নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এখন সেখানেও এটা একটা সমস্যা। এখন কেরালার সিপিএমের ইতিহাসে একটি বড় বিদ্রোহ রয়েছে। অনেক সিনিয়র নেতা দল ছেড়ে দিয়েছেন। প্রাক্তন মন্ত্রীরা, প্রাক্তন বিধায়করা। এবং আপনি জানেন যে কান্নুর হল আমাদের মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের নিজের জেলা। এখন সিপিএমের শক্ত ঘাঁটিতে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। দেখুন, দলের ভেতরে অনেক সিনিয়র নেতা আছেন যারা ভেতরে পর্দার আড়াল থেকে এই বিদ্রোহীদের সমর্থন করছেন। কেরালার সিপিএমের সাম্প্রতিক ইতিহাসে এটা প্রথমবার যে এক ব্যক্তির নেতৃত্বকে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের দ্বারা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দলটা ঠিক কংগ্রেসের মতোই লড়াই করছে। না, ওটা তো। আর কংগ্রেস কেরালায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এখন কোনো গোষ্ঠী নেই। আমি আপনাকে বলছি, আপনি তো কেরালার রাজনীতি জানেন। যখন করুণাকরণজি ছিলেন, অ্যান্টনিজি ছিলেন, তখন গোষ্ঠী ছিল। যখন উম্মেন চান্ডি আর ইএমএস ছিলেন, তখন গোষ্ঠীগুলো ছিল। এখন কোনো গোষ্ঠী নেই, নেতারা আছেন। আমরা এটা বলতে গর্বিত যে আমাদের একটা তারকাখচিত নেতৃত্ব আছে, কিন্তু আমরা কিছু বলতে পারি না। কংগ্রেস পার্টিতে কোনো একনায়কত্ব নেই। সিপিএমে মুখ্যমন্ত্রী নোট করে নিচ্ছেন। এরাই হলেন প্রার্থী। সবাই একমত হবে। এগুলোই হলো নীতি। সবাই একমত হবে। ওটা পার্টি কংগ্রেস নয়। আমি যদি এইভাবে কথা বলি,
তরুণরা আমায় চ্যালেঞ্জ করবে, তারা আমাকে প্রশ্ন করবে। এটাই এখানকার কংগ্রেস পার্টি। আমাদের একটা খুব ভালো, এই যে আমি খুব অল্প বয়সে উম্মেন চান্ডিজি আর অ্যান্টনিজিকে প্রশ্ন করেছি। এখন তরুণরা আমাকে এবং পিসিসি প্রেসিডেন্ট ও নেতাদের প্রশ্ন করছে। তারা লড়বে, আমরা পার্টির মিটিংয়ে বিতর্ক করব। আমরা এটা বলতে গর্বিত যে পার্টিতে গণতন্ত্র আছে। পার্টিতে কোনো গণতন্ত্র নেই। রামচন্দ্র গুহ এসেছিলেন গত 2 বছর একটা মিটিংয়ে যোগ দিতে। তিনি ঘোষণা করেছিলেন যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন হলেন 1 নম্বর একনায়ক কমিউনিস্ট মুখ্যমন্ত্রী। তিনি তার তুলনা জ্যোতি বসুজি, মানিক সরকারজি এবং ইএমএসের সঙ্গে করেছেন। তিনি 1 নম্বর, তিনি বলেছেন এই মুখ্যমন্ত্রী হলেন স্বয়ং মোদি। মুন্ডু পরা মোদি, ধুতি ধুতি, মুন্ডু উত্তা মোদি। তিনি একজন একনায়ক। আমি একজন একনায়ক নই। কংগ্রেস পার্টিতে একনায়কদের কোনো ভূমিকা নেই, বিশেষ করে কেরালায়। এখন আমাদের ইউডিএফ শুধু বিভিন্ন রাজনৈতিক দলের একটি জোট নয়, এখন এটা একটা বৃহত্তর রাজনৈতিক মঞ্চ। আমাদের রাজনৈতিক মঞ্চে আছে, আমি মানছি যে অনেক রাজনৈতিক দল আছে, প্লাস সামাজিক গোষ্ঠী, প্লাস প্রভাবশালীরা, প্লাস সাংস্কৃতিক নেতারা, প্লাস বামপন্থী সহযাত্রীরা। যারা গত 3-4 দশক ধরে সিপিএমের সঙ্গে ছিলেন, তারা আমাদের সঙ্গে আছেন না। তাই আমি বলতাম যে তারা বামপন্থী নয়, আমরাই বামপন্থী। আমরা নেহেরুভিয়ান বামপন্থী, ওরা চরম ডানপন্থী। ওটাই আমার বয়ান, ওরা চরম ডানপন্থী। তাহলে আপনি বামপন্থীদেরও বাম দিকে ছাড়িয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমরা নেহেরুভিয়ান বামপন্থী, আমরা প্রগতিশীল, আমরা পরিবেশ বান্ধব, আমরা লিঙ্গীয় ন্যায় বিচারের পক্ষে। সব প্রগতিশীল জিনিসগুলি হল আমরা সেই বিষয়ে কথা বলছি। আমরা জলবায়ু পরিবর্তন সবকিছু নিয়ে খুব চিন্তিত, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এই বামপন্থী দলগুলো একদম ডানপন্থী দলগুলোর মতো। কিন্তু আমাকে বলুন, বিশেষ করে গত 5 বছরে এবং হয়তো 10 বছরেরও বেশি সময় ধরে আপনি অনেক উন্নয়ন হতে দেখেছেন, বিশেষ করে পরিকাঠামোতে। দারিদ্র্য প্রায় নির্মূল হয়ে গেছে। সামাজিক ক্ষেত্র, স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছুরই উন্নতি হয়েছে। কিন্তু তাহলে আপনারা কিসের বিরুদ্ধে প্রচার করছেন? কারণ আপনার কথা থেকে যা বোঝা যাচ্ছে তা হলো মুখ্যমন্ত্রী মোদীকে তোষণ করছেন, অথবা তারা বিজেপির কাছ থেকে অর্থ পাচ্ছে, অথবা বিজেপি তাদের সহযোগী। এই নির্বাচনে আপনারা লোকনে কি ইতিবাচক জিনিস দিচ্ছেন? ইউডিএফ এমন কি করবে যা তাদের চেয়ে ভালো হবে? আমি আপনাকে বলছি, এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা এত বছর ধরে সরকারের সমালোচনা করে আসছি, আমরা তাদের ব্যর্থতা তুলে ধরেছি। উদাহরণস্বরূপ উন্নয়ন। যখন উম্মেন চান্ডি ভিজিনজাম বন্দরের সূচনা করেন, তিনি ভিজিনজাম বন্দর শুরু করেন। এই পিনারাই বিজয়ন পার্টির সচিব ছিলেন। তিনি বলেছিলেন এটা একটা 6000 রিয়েল এস্টেট কেলেঙ্কারি। এখন তিনি দাবি করছেন যে আমি ভিজিনজাম বন্দরের কাজ শেষ করেছি, আমরা শুরু করেছিলাম। তিনি সমালোচনা করেছিলেন। তারপর গেইল পাইপলাইনের কাজ শেষ। যখন আমরা গেইল পাইপলাইন, গ্যাস পাইপলাইন বসাচ্ছিলাম, পিনরাই ক্যাবিনেটের একজন মন্ত্রী বলেছিলেন যে এই গ্যাস পাইপলাইনটা মাটির নিচে একটা বোমা। ওরা সব কিছুর বিরোধিতা করছিল, ওরা কোনো বড় প্রকল্প শুরু করেনি। যখন আমাদের সরকার এখানে ছিল, আমরা মেট্রো, কোচি মেট্রো, কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর, ভিজিনজাম বন্দর, অনেক পরিকাঠামো শুরু করেছিলাম। ওরা কিছুই শুরু করেনি। এখন হাইওয়ে শুরু হয়েছে কেন্দ্রের সমর্থনে, শুধুমাত্র এই কারণে যে ইউপিএ সরকার সেই ভূমি সংস্কার আইনটি চালু করেছিল। আগে আমরা 1 সেন্টের জন্য 23,000 পেতাম, তাই কেউ সম্পত্তি দিতে রাজি ছিল না। এখন ওরা 8 থেকে 10 লাখ পাচ্ছে। সুতরাং হাইওয়েটা একটা। না স্যার, ওসব অতীতের কথা। আপনি কি করতে চলেছেন? আমাদের জনগণের কাছে প্রস্তাব যে আমি গর্বের সাথে বলতে পারি, ভারতের ইতিহাসে কোনো বিরোধী দল এমনভাবে কাজ করেনি। যখন আমরা সরকারের সমালোচনা করেছিলাম, আমরা আমাদের হোমওয়ার্ক শুরু করেছিলাম বিকল্প প্রকল্পগুলির জন্য আমাদের গবেষণা। আমরা বলেছিলাম স্বাস্থ্য কেরালা ভেন্টিলেটরে আছে, এটাই আমাদের বয়ান। তারপর আমরা একটি স্বাস্থ্য কমিশন নিয়োগ করেছিলাম। আমরা একটি স্বাস্থ্য সম্মেলন পরিচালনা করেছিলাম। দেশের ভেতরে এবং বাইরের 300-রও বেশি ডাক্তার অংশগ্রহণ করেছিলেন। তারপর আমরা একটি বৃহত্তর স্বাস্থ্য নথি প্রস্তুত করেছিলাম। আমরা সেটা বাস্তবায়ন করতে চলেছি, আমরা সেটা প্রকাশ করেছি। আমাদের আরেকটি বয়ান ছিল যে ব্রেন ড্রেন হচ্ছে, তরুণীরা বিদেশে চলে যাচ্ছে, তাই 5 বছরের মধ্যে কেরালা একটি বৃদ্ধাশ্রমে পরিণত হবে। তারপর আমরা একটি শিক্ষা সম্মেলন পরিচালনা করেছিলাম।
আমরা অনেক শিক্ষাবিদের সাথে আলোচনা করেছি, আমরা একটা ডকুমেন্ট তৈরি করেছি। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলবো যে আমরা জানতে পেরেছি যে বিশ্বব্যাপী চাকরির প্রকৃতি খুব দ্রুত বদলাচ্ছে। তাই আমরা একটা গ্লোবাল জব ওয়াচ টাওয়ার চালু করতে চলেছি, যেখানে ভারতের ভেতরের এবং বাইরের মালয়ালি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন এবং তারা নজর রাখবেন যে চাকরির জগতে কি ঘটছে। এর সাথে সামঞ্জস্য রেখে আমরা বিশ্ববিদ্যালয়ে কোর্স শুরু করব। আমরা পাঠ্যক্রম পুনর্গঠন করব। তাহলে তারা চাকরি পাবে এবং আমরা স্টার্টআপ সরবরাহ করব। আমরা 1000-এরও বেশি প্রজেক্ট প্রদর্শন করতে চলেছি। যদি আপনি একজন টেকনিক্যাল এক্সপার্ট হন, কিন্তু আপনার কোনো ম্যানেজমেন্ট অভিজ্ঞতা বা মার্কেটিং বা ফিনান্স নেই, আমরা আপনাকে একজন ম্যানেজমেন্ট মেন্টর দেব। আপনি একজন ম্যানেজমেন্ট এক্সপার্ট হতে পারেন, কিন্তু টেকনিক্যাল দিকে আপনি দুর্বল হতে পারেন। আমরা আপনাকে একজন টেকনো মেন্টর, ম্যানেজমেন্ট মেন্টর, টেকনো মেন্টর এবং কোনো সুদ ছাড়া একটি রিভলভিং ফান্ড দেব। 1 বা 2 বছরের মধ্যে আমরা আশা করি যে আমরা 10,000-এরও বেশি নতুন ভেঞ্চার শুরু করতে পারব। প্রতিটি সেক্টরে আমাদের বিকল্প পরিকল্পনা আছে। কৃষিক্ষেত্রেও আমরা বিশেষজ্ঞদের সাথে ইন ডিটেল স্টাডি করেছি এবং আমাদের কিছু স্বপ্নের মতো প্রকল্পও আছে। উদাহরণস্বরূপ, আমাদের 2টো আন্তর্জাতিক সমুদ্র বন্দর আছে, একটা কন্টেইনার টার্মিনাল, আমাদের 17টা ছোট বন্দর আছে, আমাদের 600 কিলোমিটার সমুদ্র আছে। এখন সামুদ্রিক বিশেষজ্ঞ এবং জাহাজ চলাচল বিশেষজ্ঞদের সাহায্যে আমরা একটা প্রকল্প তৈরি করেছি, উপকূলীয় জাহাজ চলাচল। উপকূলীয় জাহাজ চলাচল প্রথমত লজিস্টিক্স, দ্বিতীয় ক্রু হল শিপিং, তৃতীয়ত আমরা ব্যাকওয়াটারের সাথে সংযুক্ত করব। আমাদের 41টা নদী আছে। বৃহত্তর পর্যটন প্রকল্পটি। আরেকটা জিনিস, আমাদের 4টে আন্তর্জাতিক বিমানবন্দর আছে। 2টো বিমানবন্দর রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা 27টা বিমান চলাচল প্রকল্প শুরু করতে চলেছি, যা আমরা তৈরি করেছি। সেই কারণেই আমি বলেছি যে ভারতের ইতিহাসে কোনো বিরোধী দল এইভাবে প্রস্তুতি নেয়নি। আমরা প্রস্তুত। প্রতিটি বিষয়ের জন্য আমাদের বিকল্প আছে এবং আমাদের আর্থিক পরিস্থিতি দুর্বল, খুব দুর্বল। রাজকোষ পূরণ করার জন্য আমাদের পরিকল্পনা আছে। আমাদের ভালো আর্থিক ব্যবস্থাপনা, পরিকল্পিত কর প্রশাসন এবং রাজকোষের অপচয় রোধ করার জন্য কঠোর পদক্ষেপের পরিকল্পনা আছে। এবং চতুর্থত, অর্থনীতিকে উদ্দীপিত করা। আমাদের সুনির্দিষ্ট প্রকল্প আছে। সুতরাং কোনো শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী বা প্রতিষ্ঠানপন্থী মনোভাবের অনুপস্থিতিতে কেরালার রাজনৈতিক দলগুলি কি এই নির্বাচনে জাতি এবং সম্প্রদায়ের জোটবদ্ধতার উপর নির্ভর করছে? জানেন তো, কংগ্রেস পর্যালোচনার অধীনে, কারণ তার সঙ্গী মুসলিম লীগ এবার জামাতি ইসলামীর ওপর বেশি নির্ভর করছে। এটাই বিরোধীরা বলে। একইভাবে বিজেপি, যারা হিন্দু ভোট এবং খ্রিস্টান ভোটের উপর নির্ভর করছে। তাহলে আপনি কি মনে করেন এটা ঘটছে কারণ কোনো আসল বিষয় নেই? মানে আপনি বলছেন উন্নয়ন একটা বিষয়, কিন্তু বাস্তবে সেটাকে বিষয় বলে মনে হচ্ছে না। আমি আপনাকে বলছি, উদাহরণস্বরূপ, শুধু আমার মনে হয় ওয়েলফেয়ার পার্টি জামাতি ইসলামী তারা সমর্থিত আমাদের 2019 থেকে সংসদীয় নির্বাচন থেকে সমর্থন করেছিল। তারা আমাদের সমর্থন করেছিল, আমরা তাদের সমর্থন গ্রহণ করেছিলাম। ওরা ইউডিএফ এর অংশ নয়, ওরা ইউডিএফ এর সহযোগী সদস্যও নয়, ওরা ইউডিএফ এর বাইরে, কিন্তু ওরা ইউডিএফ কে সমর্থন করেছিল। জাতীয় স্তরে কংগ্রেসকে আসতে হবে, সেই কারণেই ওরা সমর্থন করেছিল। কিন্তু সিপিএম তার বিরোধিতা করেছিল। সিপিএম প্রচার করছে যে এটি একটি সাম্প্রদায়িক দল। কিন্তু মজার ব্যাপার যে গত 4 দশক ধরে এই জামাত ইসলামী সিপিএম এর সঙ্গে ছিল। 4 দশক। আমি যখন সব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, জামাত ইসলামী আমার নির্বাচনী এলাকাতেও আমার বিরুদ্ধে ছিল। ওরা সেই সময় ওরা ছিল ধর্মনিরপেক্ষ। যখন ওরা ইউডিএফকে সমর্থন করল, ওরা সাম্প্রদায়িক হয়ে গেল। এখন আমি আপনাকে আরেকটা কথা বলবো। মুসলিম লীগ কেরালার কংগ্রেস পার্টির একটি প্রধান সহযোগী। আপনি জানেন যে পরপর আমরা গতবার 21টা হেরেছি। আমাদের মনোবল চলে গেছে। সব নেতারা এবং আমাদের সাধারণ কর্মীরা একটি সমস্যাজনক পরিস্থিতিতে ছিল। সিপিএম মুসলিম লীগকে এলডিএফে আমন্ত্রণ জানানোর জন্য তাদের পিছনে ছিল। কিন্তু একদিন সকালে মুসলিম লীগের নেতা বললেন যে ইউডিএফের সাথে থাকার 1000টা কারণ আছে, এলডিএফের সাথে যাওয়ার একটাও কারণ নেই। সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে।
পরের দিন থেকে সিপিএম বলতে শুরু করল যে এগুলি সাম্প্রদায়িক দল। আমি আপনাকে আইইউএমএল এর ইতিহাসও বলবো। যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। কিন্তু কেরালায় আইইউএমএল নেতা পানাক্কাড়ু শিহাব থাঙ্গাল তিনি সমস্ত দল এবং সম্প্রদায়কে সমর্থন করে একটি বিবৃতি দিয়েছিলেন। তাই তিনি প্রতিরোধ করেছিলেন। তিনি একটি অবস্থান নিয়েছেন। আমার প্রশ্ন হল, তারা চরমপন্থী সংগঠন মুসলিম লীগ সংখ্যালঘু সংগঠনগুলির সাথে লড়াই করছে। আমার প্রশ্নটা খুব স্পষ্ট। যদি মুসলিম লীগ দুর্বল হয়ে যায়, তাহলে মুসলিম লীগের জায়গা কে নেবে? ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম? আমি নিশ্চিত যে চরমপন্থী সংগঠনগুলো মুসলিম লীগের জায়গা দখল করে নেবে। তাই কেরালার সামাজিক পরিস্থিতিতে মুসলিম লীগের খুব প্রয়োজন আছে। আইইউএমএল এর খুব প্রয়োজন আছে। ওই নামটা আছে, মুসলিম আছে, কিন্তু তারা সব পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষ অবস্থান নিচ্ছে। তারা কি উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চেয়েছে? না, কখনোই না। এগুলো সব মিডিয়ার বয়ান। তাহলে তারা চায়নি? মিডিয়ার একটা বয়ান ছিল যে তারা 5টা আসন আরও বেশি আসন চাইছে। তারা অতিরিক্ত একটাও আসন পর্যন্ত চায়নি। তাহলে তারা উপমুখ্যমন্ত্রী হবে না? তারা উপমুখ্যমন্ত্রী হবে না, তারা চায়নি। কিন্তু আপনারা কি বানাবেন? না, আমরা এই ধরনের কিছু ঠিক করিনি। করিনি, কখনোই না। আমরা ওইসব নিয়ে আলোচনা করিনি, কখনোই না, এখনো পর্যন্ত। তাহলে কি কোনো সম্ভাবনা আছে? না, আমি তা বলতে পারবো না। আমি সেই ব্যক্তি নই। আমি এই ধরনের জিনিস ঠিক করার উপযুক্ত কর্তৃপক্ষ নই। মুখ্যমন্ত্রী না, উপমুখ্যমন্ত্রী হবেন কিনা তা বলার মতো উপযুক্ত কর্তৃপক্ষ আমি নই। কিন্তু লীগ দাবি করেনি। ওরা অতিরিক্ত একটাও আসন দাবি করেনি। আমরা পেয়েছি, কংগ্রেস 3টি অতিরিক্ত আসন পেয়েছে। কেরালার ইতিহাসে কংগ্রেস সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কেরালার নির্বাচনের জটিলতার অন্যতম একটি মূল বিষয়, আর এটা নিয়ে চর্চা করাটা দারুণ। হ্যাঁ, বুদ্ধিমান ভোটার, বুদ্ধিমান নেতা, সবকিছু। মূল বিষয় হলো যে ইউডিএফ জেতার জন্য খ্রিস্টান এবং মুসলিমদের উপর নির্ভর করে। তারা এই দুটি সম্প্রদায়ের মধ্যে তাদের ভোট এলডিএফ এর দ্বিগুণ, আর হিন্দুদের মধ্যে যারা জনসংখ্যার 55%, আপনাদের ভোট এলডিএফ এর থেকে কম। আপনারা কি হিন্দুদের বিরূপ করতে যাচ্ছেন এবং তার ফলে ভোট অন্যদিকে চলে যাবে আর তাদের কাছেও হেরে যাবেন? আমরা হিন্দু ভোটও পাচ্ছি হ্যাঁ, কিন্তু অনেক জায়গায়। যেমন আমার নির্বাচনী এলাকায় মুসলিম ভোট খুব কম। খ্রিস্টান ভোট আছে। সংখ্যাগরিষ্ঠ ভোট হল হিন্দু ভোট। আমি সংখ্যাগরিষ্ঠ ভোট পাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ ভোট আমার সম্প্রদায়। ভোটের ব্যাপারে বলুন। আমার সম্প্রদায় আমার নির্বাচনী এলাকায় 4র্থ স্থানে রয়েছে। প্রথম সম্প্রদায়টি হল এখানকার হিন্দু সংখ্যাগরিষ্ঠ এড়াভা সম্প্রদায়, 52%। যদি তারা আমাকে হারানোর সিদ্ধান্ত নেয়, তবে সেটা খুব সহজ হবে। কিন্তু তারা আমাকে ভোট দিচ্ছে না, ওটা আপনার নির্বাচনী এলাকা। অনেক জায়গায়, উদাহরণস্বরূপ ডেটা, এটা শুধু ডেটা। শেষবার 16 এবং 21-এ এটা হয়েছিল। এখন আমরা হিন্দু ভোটও পাচ্ছি, এবং এই শবরীমালা সোনার চুরির মামলার পর আমরা আরও বেশি হিন্দু ভোট পাচ্ছি। সমস্ত নির্বাচনী এলাকায় যেখানে হিন্দু সম্প্রদায় একটি ভালো অবস্থানে রয়েছে। আমরা সংসদ নির্বাচনে জিতেছি। এলডিএফ নয়, বিজেপি নয়। আমরা সংসদ নির্বাচনগুলো জিতেছি। ত্রিবান্দ্রম, আত্তিঙ্গল, আলেপ্পি, এই সমস্ত আসনগুলি হল হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন। হিন্দু মালাবার মোর দেন অনেক সিট বেশি। মুসলিম ভোট, হিন্দু ভোট। আমরা দেখি, আমরা 20টা সিটের মধ্যে 18টা সিটই জিতেছি। আপনি কি করে বলতে পারেন যে হিন্দুরা আমাদের ভোট দিচ্ছে না? লোকাল বডি নির্বাচনে আমরা অনেক জায়গায় জিতেছি যেখানে হিন্দু ভোট আছে। কিন্তু সত্যি বলতে ওটা পার্লামেন্ট নির্বাচন, কিন্তু বিধানসভা নির্বাচন একদম আলাদা। এটা যেন আকাশ পাতাল তফাৎ। আসলে ব্যাপারটা হলো যে আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে পড়াশোনা করেছি। 2001 সালে আমরা একটা ভালো জায়গায় ছিলাম। আমরা 99+1 পেয়েছিলাম। 2005 সাল থেকে অনেক সামাজিক গোষ্ঠী ইউডিএফ ছেড়ে অন্যদিকে চলে গেছে। কিছু ভোটার বিজেপিতে গেছে, কিছু এলডিএফে। কিন্তু আমরা 21 সাল থেকে এটা বিশ্লেষণ করেছি। এইরকম আমরা একটা কাজ শুরু করেছিলাম।
এখন সেই দলগুলোর ৯০% যারা গত ২০ বছরে ইউডিএফ ছেড়ে চলে গিয়েছিল তারা ফিরে এসেছে। সেই কারণেই আমরা স্থানীয় নিকায় নির্বাচনে একটি চমৎকার জয় পেয়েছি। পথননথিট্টা, ইদুক্কি, কোট্টায়াম আর এই এর্নাকুলাম অনেক আসন, কালিকট, কোল্লাম আমরা আরও বেশি আসন পেয়েছি। কারণ হিন্দু এলাকাতেও আমরা খুব ভালো ব্যবধানে জিতেছি। আমরা ৬টির মধ্যে ৪টি কর্পোরেশন পেয়েছি। আমরা কেরালায় ৬৫%-এরও বেশি পৌরসভা পেয়েছি। আপনি জানেন যে স্থানীয় নিকায় অন্যদিকে নয়। এখানে রাজনৈতিক প্রতিযোগিতা চলছে। স্থানীয় নিকায়তেও প্রতীকের সাথে তারা সবাই প্রতিদ্বন্দ্বিতা করছে, উত্তরের রাজ্যগুলোর মতো নয়। হ্যাঁ, এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। আমরা বড় ব্যবধানে জিতেছি। পঞ্চায়েতি রাজ এবং নগরপালিকা ব্যবস্থার পরে গত ৩০ বছরে এই বড় ব্যবধান। ওটা ছিল ১৯৯৫ সালে। সেই ব্যবস্থা চালু হওয়ার পর আমাদের সবচেয়ে বড় জয় হল এইবারেরটা। তো রেনয় যেমন বললেন, ইউডিএফ মূলত সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে, যা এখানে মোট ৪৬%। আপনি বলেছেন আইইউএমএল আপনার থেকে কিছুই দাবি করেনি, উপমুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভায় আসনের সংখ্যা ইত্যাদি। কিন্তু সম্প্রদায়ের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, সেটা খুব স্পষ্ট। ওরা এখানে খুব মূলস্রোতে এবং ওদের সেই আকাঙ্ক্ষাটা আছে, এবং তার ফলে খ্রিস্টান ভোটের একটা পাল্টা একীকরণ হচ্ছে, তাই না? না না না, কেউ একজন সিপিএম, ওটা ছিল সিপিএম এর ভাষ্য। পিনারাই বিজয়ন সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের তোষণ করছিলেন। উনি বলতেন ওই নাগরিক পঞ্জীকরণ আর ইসরায়েল যুদ্ধ, প্যালেস্টাইন, এই সব কিছু নিয়ে। সংসদ নির্বাচনের পর উনি বুঝতে পারলেন যে কোনো সংখ্যালঘু ভোটই ওনার সঙ্গে নেই। তারপর উনি সংখ্যাগুরু সম্প্রদায়ের তোষণ করতে শুরু করলেন। তিনি দিল্লি গিয়েছিলেন এবং তিনি হিন্দু ডেইলিকে মালাপুরম এবং মুসলিম সম্প্রদায় এবং মুসলিম লীগ সম্পর্কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে তোষণ করতে শুরু করেছিলেন, কারণ সংসদ নির্বাচনে কিছু ঐতিহ্যবাহী সিপিএম ভোটের বিজেপি সিপিএম ভোট থেকে বিজেপির দিকে ক্ষয় হয়েছিল। এই কারণেই তারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে তোষণ করতে শুরু করেছিল। এই কারণেই এবং তারা এইরকম বা এই জিনিসগুলো বলছে, মুসলিম লীগ কংগ্রেস পার্টির উপর ওইভাবে চাপ দিচ্ছে। আমি আপনাকে বলেছি, তারা একটাও আসন চায়নি। তাদের নিজেদের ২৭টা আসন আছে। একটা আসন তারা আমাদের কংগ্রেসকে ফেরত দিয়েছে। ফেরত দেওয়া হয়েছে। একজন কংগ্রেস সদস্য একটি নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। তারা কংগ্রেস পার্টির উপর চাপ সৃষ্টি করছে না, কংগ্রেস পার্টির উপর কেউ চাপ সৃষ্টি করছে না। আমরা কোনো সাম্প্রদায়িক সংগঠন বা অন্য কাউকে চাপ সৃষ্টি করতে দিচ্ছি না। আমাদের প্রার্থীরা ধর্মীয় নেতাদের দ্বারা ঠিক হয় না। আমাদের দল আমাদের প্রার্থীদের ঠিক করছে। আমরা একটি খুব শক্তিশালী ধর্মনিরপেক্ষ অবস্থান নিয়েছি, কিন্তু মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন যারা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছে তাদের মদত ও উৎসাহ দিচ্ছেন। আপনি তা জানেন। আপনি স্থানীয় নির্বাচনে খুব ভালো ফল করেছেন, কিন্তু যখন আপনি এটিকে বিধানসভা কেন্দ্র অনুযায়ী ভেঙে দেখেন, যদিও সিপিএম অনেকটা জমি হারিয়েছে, তারা তখনও ৫৫-৬০টি বিধানসভা কেন্দ্র পেয়েছে, যদি আপনি সেভাবে গণনা করেন। সুতরাং সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের আর মাত্র ১০-১২টি আসন জিততে হবে। আপনারা প্রায় ৪০টির মতো আসনের একটি ভিত্তি থেকে শুরু করছেন, যেখানে আপনারা খুব সুবিধাজনক অবস্থানে আছেন। আপনাদের ৩২টি জিততে হবে। আপনারা বলেছেন যে আপনারা ১০০টি আসন পাবেন। আপনারা কিভাবে সেখানে পৌঁছবেন বলে মনে করেন, যখন আপনারা সাম্প্রতিকতম নির্বাচনেও তা করতে পারেননি, যেখানে আপনারা ভালো ফল করেছিলেন? স্যার, খুব ভালো প্রশ্ন। সারা দেশে বিরোধীরা সব উপনির্বাচনে হেরে যাচ্ছে। আমি কি ঠিক বলছি? এখানে একটি উপনির্বাচন ত্রিকাকারা আমরা ২৫,০০০ ভোটে জিতেছি। দ্বিতীয়ত উম্মানচান্দির আসন, উম্মেনচান্দি ৯,০০০ ভোটে জিতেছেন। উপনির্বাচনে আমরা ৩৭,০০০ ভোটে জিতেছি। পালাক্কাদে আমাদের প্রার্থী ৩,০০০ ভোটে জিতেছেন। উপনির্বাচনে আমরা ১৮,০০০ ভোটে জিতেছি। আমরা এলডিএফ এর থেকে একটা আসন দখল করেছি এবং আমরা ১১,০০০ ভোটে জিতেছি। সংসদ নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়েছি, সব প্রার্থীরাই। আর ওটা একটা ধারাবাহিকতা, স্থানীয় নিকায় নির্বাচন, আর এটা চলতে থাকবে। আর স্থানীয় নিকায় নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতা পুরো দমে কাজ করে না, কারণ কিছু ব্যক্তিগত প্রার্থীরা সেই বিষয়টিকে প্রভাবিত করে। কিন্তু বিধানসভা নির্বাচনে এটা থাকবে বড় স্তরে, বিশাল স্তরে সেই প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করবে।
তাই 2001 সালে যখন আমাদের 100টা আসন ছিল, 2006 সালে আমরা সিপিএমকে হারাতে পারিনি। এটাই কেরালার ব্যাপার। যখন একটা ধারা থাকে, সবকিছু বদলে যাবে। বিধানসভা নির্বাচনে আপনারা ভালো ফল করেননি, এমনকি 2016 সালেও আপনারা কোনো মতে উতরে গেছিলেন, তাই না? কিন্তু 16 এবং 21 খুব খারাপ ছিল। কিন্তু আমরা বিশ্লেষণ করেছিলাম কেন, আমাদের সাথে কি হয়েছিল। তারপর আমরা সংশোধন করেছিলাম। আমরা সমস্ত সামাজিক কারণগুলিকে আমাদের দিকে ফিরিয়ে এনেছিলাম। এখন আপনি সেটা দেখতে পাচ্ছেন। সেই কারণেই আমরা স্থানীয় সংস্থা নির্বাচনে ওইভাবে জিতেছিলাম। এখন অনেক সামাজিক গোষ্ঠী আমাদের সাথে আছে, যারা আমাদের পক্ষ ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এমন সামাজিক গোষ্ঠীও আছে যারা ভিন্ন অবস্থান নিয়েছে ঠিক এই নির্বাচনের আগে। উদাহরণস্বরূপ এসএনডিপি, ওয়াইওজিএম এবং এনএসএস একসাথে এসেছে, যা শোনা যায় না। এরাভা এবং নায়াররা বলতে যে আপনি জানেন তারা হিন্দু ঐক্যের জন্য একত্রিত হয়েছে। তারা একটি রাজনৈতিক সংগঠন হওয়া নিয়ে কথা বলছে না, বা এটি একটি রাজনৈতিক মিলন নয়, বরং একটি সামাজিক মিলন। এবং তারা প্রকাশ্যে তাদের সমর্থন প্রকাশ করেছে বিজেপির প্রতি, নেতারা করেছে। তাহলে আপনি কিভাবে বলেন যে সামাজিক সংগঠনগুলি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আপনার কাছে ফিরে এসেছে? কিছু ধর্মীয় সংগঠন একটি হিন্দু ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিল। আয়ু ছিল মাত্র 48 ঘন্টা। 48 ঘন্টা পর তারা আলাদা হয়ে গিয়েছিল এবং তারা ইউডিএফ এর বিরোধিতা করছে না। কিছু ধর্মীয় সংগঠন, তাদের নেতারা ধর্মীয় সংগঠনগুলো নয়, শুধুমাত্র আমার বিরোধিতা করছে। ইউডিএফকে নয়, কংগ্রেস পার্টিকে নয়। তারা কংগ্রেস পার্টির বিরুদ্ধে নয়, তারা একটা না, তারা যেমন ধরুন এসএনডিপি, এনএসএস, তারা বিজেপিকে সমর্থন করেনি, তারা এলডিএফকে সমর্থন করেনি। তারা কংগ্রেস পার্টি বা ইউডিএফ এর বিরুদ্ধে নয়, নেতারা আমার বিরুদ্ধে। কিন্তু তারা কেন? ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে। কিন্তু তারা যখন তারা সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচারের কথা বলতো, আমি বলতাম না, আপনারা তা করতে পারেন না। যেই বলুক আমি বলতাম না। কোনো বিদ্বেষমূলক প্রচার কোনো সাম্প্রদায়িক জিনিস হওয়া উচিত নয়। এই কারণেই তারা আমার বিরুদ্ধে। আজকেও তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি একজন কংগ্রেস নেতাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব দিয়েছেন। আমি খুশি যে তিনি বিশ্বাস করেন যে কংগ্রেস ফিরে আসবে। তিনি আরেকজন ব্যক্তি, আরেকজন নেতা, কংগ্রেস নেতা, সিএর নাম প্রস্তাব করেছেন, রমেশ চেন্থিলা। তিনিও আমার নেতা। তিনি প্রস্তাব দিয়েছেন যে রমেশ চেন্থিলা একজন ভালো মুখ্যমন্ত্রী হবেন এবং স্বদেশান। তিনি একজন ভাঁড়। তিনি আমাকে ঠাট্টা করছিলেন, কিন্তু আমি খুশি যে তিনি মেনে নিয়েছেন যে কংগ্রেস ক্ষমতায় আসছে, কংগ্রেসের একজন মুখ্যমন্ত্রী হবেন। আমি খুশি। আপনারা যে বিষয়গুলির উপর নির্ভর করছেন তার মধ্যে একটি হলো, আপনি উল্লেখ করেছেন যে আপনারা লোকসভা নির্বাচনে ভালো ফল করেছেন, আপনারা স্থানীয় নিকায় নির্বাচনে ভালো করেছেন। কিন্তু আমরা ডেটাটা স্টাডি করেছি। আপনি যদি গত 20 বছরের দিকে তাকান, স্থানীয় নিকায় নির্বাচনের 6 মাস পরেই বিধানসভা নির্বাচন হয়। প্রত্যেকবার এলডিএফ 6% বাড়ে, স্থানীয় নিকায় বনাম বিধানসভা নির্বাচনে তারা 6% বাড়ে, আপনারা 2% বাড়েন। সুতরাং স্থানীয় নিকায় এবং বিধানসভার মধ্যে প্রতিটি নির্বাচনে তাদের মোট 4% বৃদ্ধি হয়, কখনো কখনো আরও বেশি, মোট 5-6%। সেই উন্নতির সাথে এবং লোকসভাতেও আপনার ভোট সবসময় কমে যায়, কারণ লোকসভা থেকে বিধানসভা একেবারে আলাদা জগৎ। কিন্তু স্থানীয় নির্বাচনে আপনি ভালো ফল করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি বিধানসভাতেও ভালো ফল করবেন, কারণ তারা আরও অনেক ভালো ফল করে। আপনি কিভাবে এর মোকাবিলা করেন? আচ্ছা, আমি আপনার সাথে একমত। সেই কারণেই আমি আপনাকে বলেছিলাম যে আমরা 2005 সাল থেকে বিশ্লেষণ করেছি। ঠিক। শেষ 20 বছরে যা ঘটেছে আমরা তা বিস্তারিতভাবে অধ্যয়ন করেছি। আমরা এই সমস্ত ডেটা সংগ্রহ করেছি, ঠিক। তারপর আমরা সংশোধন করেছি, আমরা ফিরিয়ে এনেছি। আপনি এটা বিশ্বাস করতে পারবেন না, আমরা অনেক দলকে ফিরিয়ে এনেছি। অনেক দল, আমি খোলাখুলিভাবে বলতে পারি না, অনেক দল যারা আমাদের বিরুদ্ধে ছিল, এমনকি 21 নির্বাচন এবং 16 নির্বাচনেও। খোলাখুলিভাবে কেন নয়? না, তারা আমাদের সমর্থন করছে। এখন আমি তাদের সমস্যায় ফেলতে চাই না। তারা এখন সমর্থন করছে। সেই কারণেই আমরা নির্বাচনগুলো জিতে আসছি। শুধু একটা নির্বাচন বা দুটো নির্বাচন, স্থানীয় সংস্থাগুলোর সমস্ত নির্বাচনও, স্থানীয় সংস্থাগুলোর উপনির্বাচনেও আমরা জিতেছি। আপনি জানেন, এখানে বিধানসভার উপনির্বাচনে মুখ্যমন্ত্রী এবং সমস্ত 20 জন মন্ত্রী 30 দিন ধরে সেখানে শিবির করে থাকেন, কিন্তু আমরা চমৎকার ব্যবধানে জিতছিলাম।
25,000 ভোট কেরালায় 25,000 ভোট 37,000 ভোট একটা বড় ব্যবধান উত্তর ভারত বা অন্য কিছু রাজ্যের মতো নয় এটা একটা বড় মার্জিন বিশাল মার্জিন আমরা সব নির্বাচনে জিতেছি মুখ্যমন্ত্রী তার সমস্ত 20 জন মন্ত্রী এবং অফিসারদের সাথে শিবির করছেন না, কিন্তু ওরা ভোটারদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে স্থানীয় নির্বাচনে আপনারা কোনো প্রতিরোধ করছেন না। হ্যাঁ আপনি ততটা উন্নতি করেন না, সুতরাং আপনারা হয়তো এখন জিতে গেছেন, কিন্তু বামেরা ইমপ্রুভ করেছে অনেক বেশি। আপনারা সেটার মোকাবিলা কিভাবে করছেন? না 20 সালে একটা নির্বাচন ছিল স্থানীয় নিকায় নির্বাচনে আমাদের পারফরমেন্স খুব খারাপ ছিল আপনি 2020 ফলের সাথে এই 2025 ফলের তুলনা করুন আমাদের অবস্থান খুব দুর্বল ছিল খুব শোচনীয় অবস্থা 2020 শেষ স্থানীয় নিকায় নির্বাচন কিন্তু 2010 এটা ভালো ছিল এটা খারাপ ছিল না আমরা ওই 2011 নির্বাচন অল্প ব্যবধানে জিতেছিলাম বিধানসভা নির্বাচনে শুধু 2010 হ্যাঁ, আমি পাল্টা বলছি। 2015-তে এটা খুব খারাপ ছিল 2020-তে এটা খুব খারাপ ছিল 2005-এ এটা খুব খারাপ ছিল সমস্ত স্থানীয় নিকায় নির্বাচনে 60-65% এলডিএফ এর দখলে ছিল এখন আমাদের দখলে 60-65% আছে 2/3 সুতরাং বিজেপির উপস্থিতি স্পষ্টতই উত্তর কেরালায়। অন্যদিকে সংখ্যালঘু ভোটের একত্রীকরণে আপনাদের সাহায্য করে আমি মনে করি। দক্ষিণ কেরালায় বিজেপির উপস্থিতি কি আপনাদের এতটাই ক্ষতি করবে যে এটা আপনাদের সংখ্যার উপর প্রভাব ফেলবে? না এটা আমাদের সংখ্যার উপর প্রভাব ফেলবে না কিন্তু আমাদের অভিযোগ হলো যে বিজেপি আর সিপিএম এর মধ্যে একটা বোঝাপড়া হয়েছে উদাহরণস্বরূপ কিন্তু আপনারাই জন্য মুখ্যমন্ত্রী বলছেন কংগ্রেস হ্যাঁ না তাদের আক্রমণ করার চেষ্টা করছে। কংগ্রেস কি করে বিজেপির এজেন্ডা হলো কোনো কংগ্রেস শাসিত রাজ্য থাকা উচিত নয় তারা কি করে আমাদের সঙ্গে জোটকে পাজট করতে পারে তারা আমাদের বিরোধিতা করছে আপনি জানেন সব জায়গায় বিজেপি আমাদের বিরোধিতা করছে আপনি জানেন সমস্ত রাজ্যে বিজেপি রাজ্যগুলিতে কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপি নেতাদের পিছনে লেগে আছে কিন্তু কেরালায় কিছুই ঘটেনি না, কিন্তু আপনি মিস্টারকে যা উত্তর দিয়েছেন শুধু তাই বলার জন্য। বাজপেয়ীর খুব ভালো প্রশ্নটি যে তারা আসল কাজের ভিত্তিতে লড়ছে, পরিকাঠামো, শিক্ষা, চিকিৎসা। আপনারা মাঠে নেমে লড়ছেন। আপনি তার খুব ভালো উত্তর দিয়েছেন যে আপনাদের একটা বিকল্প আছে, কিন্তু আপনার প্রচারে সবই গুজব। ওরা বিজেপির সাথে আছে, দুর্নীতি আছে, একনায়কতন্ত্র আছে, এই সবই, কিন্তু নক্কর কিছু নয়। হ্যাঁ, এটাই ছিল ওর প্রশ্ন। আপনারা নক্কর কি দিচ্ছেন এবং কেন সেটা জনগণকে দিচ্ছেন না? হ্যাঁ আমরা একটা যাত্রা করেছি 30 দিনের যাত্রা আমি একটা যাত্রা করেছি সেই যাত্রায় আমাদের ন্যারেটিভ এই জিনিসটা ছিল যেটা আমি ওকে বলেছিলাম ঠিক। যে নতুন প্রস্তাবগুলো পুরোপুরি আমাদের প্রচার ছিল 75%। সাধারণত প্রচলিত যাত্রাগুলো রাজনৈতিক হয় শুধু রাজনৈতিক কথাই বলে আমাদের পরিবর্তন আমরা পরিবর্তন করি এই জিনিসটা এবং 75% সময় আমরা ব্যবহার করেছি যুবকদেরও খুব ভালো উপস্থিতি ছিল যুবকরাও এবং আমরা অনেক পডকাস্ট অনেক ইন্টারভিউ দিয়েছি এই জিনিসটার উপর মনোযোগ দিয়ে যেগুলো ছিল রেকর্ড ব্রেক পডকাস্ট ছিল অরাজনৈতিক বিষয় উনি জিজ্ঞাসা করেছিলেন সেই উত্তরটা আমি ওর প্রশ্নের উত্তরে দিয়েছি হ্যাঁ, ওটা কেরালায় খুব ভাইরাল হয়েছিল কিন্তু এখন ওটা নেই, তাই না? এখন ওটা আবার ফিরে আসবে শেষ আজ আমি ওই জিনিসটা শুরু করেছি ওই জিনিসগুলো কিন্তু এই ডিলটা আমাদের ফাঁস করতে হবে এখন একটা ফল হয়েছে এখন সিপিএম আর বিজেপির সাধারণ কর্মীরা এই ডিলটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছে নেতারা এই ডিলগুলো করছে না ওরা বলছে আপনি ব্যক্তিগতভাবে আরএসএস এর ঘনিষ্ঠ যে আপনার কিছু আপনি গিয়ে করেছিলেন কিছু ছবি 2006 সালের ছবি ওটা আর তারা বলে যে কংগ্রেসের একটা ডিল আছে আমি কিন্তু আপনারা দুজনেই সবসময় বিজেপিকে টেনে আনছেন আপনারা কি আসলে বিজেপিকে অনেকখানি সুবিধা করে দিচ্ছেন না বলতে গেলে এবং তাদের সাহায্য করছেন কারণ লোকেরা বলছে হয়তো বিজেপি একটি গুরুত্বপূর্ণ দল আমি আপনাকে বলছি যে 2006 সালে মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন যে নির্বাচনের ঠিক আগে ফেব্রুয়ারিতে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম এটা ফেব্রুয়ারিতে ছিল না নির্বাচন ছিল ওটা মিথ্যে ছিল 2006 এপ্রিল আমার প্রোগ্রাম ছিল 2006 ডিসেম্বর তখনকার দিনে এখানে সব দলই অন্যদেরকে বিতর্ক এবং সেমিনারের জন্য ডাকত
আমি সিপিএমের প্রোগ্রামে যেতাম। তারা করবে সেই রাজনীতি ছিল, সেই ধর্মতান্ত্রিক সরকার এবং জোটের রাজনীতি। তারা একটা বিতর্কের আয়োজন করেছিল, তারপর আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। আমি আমার মতামত, কংগ্রেসের মতামত সেখানে বলেছিলাম। ধর্মতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে কি, জোটের রাজনীতি সম্পর্কে কি, আর সিপিএমের একজন ব্যক্তিও সেখানে ছিলেন। এখন গত 10 বছর ধরে কেউ অংশগ্রহণ করছে না। আপনি সেই ব্যাপারটা জানেন? সিপিএমের রাজ্য সম্মেলন কান্নুরে ছিল। অধ্যাপক কে ভি থমাস কংগ্রেসে ছিলেন। তারা অধ্যাপক কে আমন্ত্রণ জানিয়েছিল ভি থমাসকে সেমিনারে অংশগ্রহণ করার জন্য। তারপর সব নেতারা অন্য দলের সেমিনারে অংশগ্রহণ করছেন। ওটা কেরালায় একটা সাধারণ ব্যাপার ছিল। এখন এটা হচ্ছে না। সেই কারণেই সিএম এটা বানানোর চেষ্টা করেছিলেন যে আমি একটা আরএসএস এর মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম। ওটা একটা বিতর্ক ছিল, সেই বিশেষ বিষয়টা নিয়ে বিতর্ক। কিন্তু সিএম 1977 সালে আরএসএস এর সমর্থনে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন এবং তিনি সিএম হওয়ার পর একটা গোপন বৈঠক হয়েছিল। মধ্যস্থতাকারী ছিলেন শ্রী এম। আপনি শ্রী এমকে চেনেন? এবং বন্ধ ঘরে নিজের 1 নম্বর গাড়ি ব্যবহার না করে তিনি অন্য একটি গাড়িতে পৌঁছেছিলেন এবং তিনি আরএসএস নেতাদের সাথে বৈঠক করেছিলেন সিএম। তখন আমি তাকে বিধানসভায় জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আপনি ত্রিবান্দ্রামের মাস্কট হোটেলে আরএসএস নেতাদের সাথে বৈঠক করেছেন? তখন তিনি তাকাচ্ছিলেন, সেই কথাটার উত্তর দিচ্ছিলেন না। সিপিএমের একজন খুব বরিষ্ঠ নেতা আমাদের বলেছিলেন যে কেরালায় কংগ্রেসের জেতার একটা কারণ বা হয়তো একমাত্র কারণ, যদি তারা জেতে, তা হলো কারণ মানুষ চায় না। মানুষ চায় কংগ্রেস টিকে থাকুক। যদি কেরালায় কংগ্রেস হেরে যায় তাহলে এটা সম্ভবত একভাবে কংগ্রেস পার্টির শেষ, এবং যেহেতু তারা চায় যে কংগ্রেস ভারতের রাজনীতিতে থাকুক, তারা চাইবে। এটা একটা ভালো জিনিস। এটা কি সত্যি? কেরালার মানুষ কংগ্রেস পার্টির টিকে থাকা চায়। তারা কংগ্রেস পার্টিকে বিশ্বাস করে। এটা একটা ভালো ব্যাপার। ওরা কংগ্রেস পার্টিকে পছন্দ করে, সেই জন্যই ওরা কংগ্রেস পার্টিকে সমর্থন করছে। ওরা এই ব্যক্তিদের এই একনায়কতন্ত্র এবং সবকিছু পছন্দ করে না। এবং মুখ্যমন্ত্রীরাও খুব নিম্নমানের ভাষা ব্যবহার করছেন। কিন্তু তার মানে এই নয় যে ওরা ওই শাসক দলের ওপর অখুশি বা ওরা পরিবর্তন চায় না। এটা শুধুমাত্র এই কারণে যে ওরা চায় কংগ্রেস পার্টি টিকে থাকুক। সেটা কি যথেষ্ট ভালো কারণ? যাই হোক, সেখানে একটা ইতিবাচক দিক আছে অভিযোগে, যে কংগ্রেসের লোকেরা, কেরালার লোকেরা চায় কংগ্রেস থাকবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে। কংগ্রেসের থাকা উচিত। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব স্পষ্টভাবে বলেছেন। শুধু শেষে একটা কথা বলুন, এই নির্বাচনে আপনাদের দুটো সুবিধা এবং আপনার মতে এলডিএফ এর একটা সুবিধা। আমাদের একটা সারাংশ দিন। হ্যাঁ, দুটো যা আপনার কাছে আছে, একটা যা তারা। আপনি চান যে তাদের কাছে থাকা দুটো আমাদের দিয়ে দিতে, দুটোর বদলে একটা দিন। যাই হোক, আমরা কেরালার জনগণের সামনে সরকারের বিরুদ্ধে একটি চার্জশিট জমা দিয়েছি। আমি আশা করি যে এই নির্বাচনী সময়ে, প্রচারের সময়ে কেরালার মানুষ এই সরকারের বিচার করবে। তাহলে এটা আপনাদের একটা সুবিধা। হ্যাঁ। দ্বিতীয়ত, আমরা জনগণ বিশ্বাস করি যে আমাদের একটি বিকল্প আছে, আমাদের স্বপ্নের প্রকল্প আছে, আমাদের সুনির্দিষ্ট প্রকল্প আছে। আমরা কেরালায় সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করব। এবং একটি ইতিবাচক দিক। এবং তাদের একটি সুবিধা আছে। তাদের আছে সরকার। সুবিধাটা কি, যে তারা সরকারে থেকে গেছে। তারা গত 6 মাস ধরে প্রচারের জন্য প্রচুর টাকা খরচ করেছে। তারা গত 6 মাস ধরে তাদের পুরো প্রচারের জন্য সরকারি টাকা ব্যবহার করছে। আর না, কেরালার কোনো সরকার রাজকোষ থেকে এইভাবে খরচ করেনি। তারা টাকা ব্যবহার করে এবং এলডিএফ এর জন্য প্রচার করে। সুতরাং এটা তাদের জন্য একটি ঘুরিয়ে করা প্রশংসা। হ্যাঁ, এটাই একমাত্র ব্যাপার। ওটা শুধু প্রচারের ব্যাপার, আর কিছু না। এর বেশি কিছু নয়। তাদের জন্য ইতিবাচক কিছু নেই। তারা পারে না, তারা কোনো কিছু তুলে ধরতে পারে না, কোনো বড় প্রকল্প। তাদের কোনো বড় প্রকল্প নেই এবং পুরো আর্থিক পরিস্থিতি খারাপ অবস্থায়। ভারতে গত 12 মাস ধরে মূল্যবৃদ্ধিতে কেরালা 1 নম্বরে আছে। 1 নম্বর। সরকার পারে না বাজারে হস্তক্ষেপ করতে। তারা বাজারে হস্তক্ষেপ করতে পারছে না।
ভারতে মূল্যবৃদ্ধি সব জায়গায় কমছে, কিন্তু কেরালায় বাড়ছে 1 নম্বর। এবং আউট অফ পকেট আমরা স্বাস্থ্য বিষয়ক নথিটি বিস্তারিতভাবে পড়েছি। কেরালায় স্বাস্থ্যের জন্য নিজের পকেট থেকে খরচের ক্ষেত্রে কেরালা ভারতে 1 নম্বর, 70%। এমনকি তামিলনাড়ুতেও এটা 32, কেরালায় এটি 70। এবং কেরালার যা অবস্থা, সরকারকে বিশাল ঋণ করতে হয়। আমি 2:1 চেয়েছিলাম এবং আপনি 10:1 দিয়েছেন। আপনাকে সত্যিই অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।